প্রথমে আমি সংস্কার শব্দটা দিয়ে শুরু করি। যদি আপনি বিগত 15 বছর 16 বছরের যে কথাটা বলা হচ্ছে সেই জায়গায় গত 15 বছরে আসলে অর্থনৈতিক ক্ষত তৈরি হয়েছে, সেটা স্পষ্ট। কি 2023-এর জানুয়ারির দিকে যদি লক্ষ্য করেন, ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্তমান যিনি আছেন তার সঙ্গে যদি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর আলোচনা দেখেন, তখন কিন্তু বলছিল যে বাংলাদেশ কোভিড পরবর্তী সময়ে অনেক যে ঝুঁকিটা তৈরি হয়েছে সেই ঝুঁকি থেকে কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছে না পাওয়ার পিছনে আসলে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, লক্ষণীয় দুর্বলতা। এখন সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার জন্যই বেসিক্যালি সংস্কার, বিভিন্ন ধরনের সংস্কার, যেমন যেটা বলা হচ্ছে যে শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমরা একটা ক্যাপিটাল মার্কেট গড়ে উঠতে পারছি না, অথচ স্বপ্ন দেখছি উন্নত দেশের, উচ্চ মধ্যম আয়ের দেশের। বিষয়টা হচ্ছে যে আমরা সার্বিকভাবে যদি চিন্তা করি, একটা বিপ্লব বলেন আর যেভাবেই সংজ্ঞায়িত করেন, এটা ছিল একটা বৈষম্য। সেই বৈষম্য কিন্তু আমি বলবো যে সরকারের ডাটাতে স্পষ্ট ছিল। কথা হচ্ছে আপনি উন্নত হচ্ছেন, একই সাথে সাথে একটা দেশের গিনি সহগ যখন 0.50-তে পৌঁছে, তার মানে হচ্ছে আপনি কিন্তু উচ্চ বৈষম্য দেশে পৌঁছেন। অর্থাৎ আওয়ামী লীগের একদিকে হচ্ছে যখন আপনি প্রবৃদ্ধির কথা বলেন সেটা যেরকম উচ্চে পৌঁছে, ঠিক একইভাবে বৈষম্যের মাত্রাও চরমে পৌঁছে। এখন প্রশ্নটা ছিল এই বৈষম্যের ক্ষেত্রগুলো কোথায়? যেমন আমাদের ইয়থ পপুলেশন বাল্জ, আমরা যেটা বলি যে একটা বড় অংশ এখন 1/3-এর চেয়ে বেশি, প্রায় 36% যুবক, তাদের কর্মসংস্থান তৈরি হচ্ছিল না, বিনিয়োগ বাড়ছিল না। এই সমস্ত জায়গাগুলো যখন সংকুচিত হওয়ার পথে, ইভেন যেহেতু আর প্রবৃদ্ধি থেমে গেছে, আমাদের নেট এডিশন টু স্টক অফ ক্যাপিটাল হচ্ছে না বছরের পর বছর, অতএব আপনার সেই জায়গায় এমপ্লয়মেন্টের সুযোগ কিভাবে হবে? তাদের একটা বড় অংশই কিন্তু বিদেশে পাড়ি দিছে। বাংলাদেশের পরিসংখ্যান যদি দেখেন, পৃথিবীর বাংলাদেশের বাইরের যে শ্রমবাজার, সেটা কিন্তু 10 থেকে 12 লাখ প্রতি বছর আমাদেরকে ব্যাকআপ দিচ্ছে বলে না হয় বেকারত্ব ছেয়ে যেত বাংলাদেশ। অতএব সেই পরিত্রাণ থেকেই মুক্ত পাওয়ার জন্যই কিন্তু আন্দোলন, এবং যার কারণেই কিন্তু শেখ হাসিনার সরকারের পতন। বিষয়টা হচ্ছে আমরা প্রত্যাশা করেছিলাম যে উচ্চ মূল্যস্ফীতি 2 থেকে 2.5 বছর ধরেই আমরা 10-এর কাছাকাছি মূল্যস্ফীতিতে ছিলাম, আমরা মূল্যস্ফীতি কমাবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো পলিসি নিলে আপনি 6 মাস 9 মাস 12 মাসেও কমার, কিন্তু কমার লক্ষণ আপনি পাচ্ছেন না। সিজনের কথা বলছেন, সেই সিজনেও পার হচ্ছে 10%-এর উপরে। কথা হচ্ছে যে মানুষ যখন তার মজুরির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি হয়, রাস্তার মানুষ যারা বসবাস করে, তার মানে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু হতাশ। অর্থাৎ এই সরকারে আমি বলবো যে যে জরিপগুলো করা হয়েছিল প্রত্যাশা নিয়ে যে ভালো করবে, তা এই সরকারের প্রতি আস্থা 80%, 90%। এখন বর্তমানে কিছু জরিপগুলার রেজাল্ট দেখেন 50%। কিছুদিন আগে একটা জরিপ হয়েছে ইয়তদের নিয়ে 4000-5000-এর উপর, সেখানে কিন্তু 50%-এর নেমে এসেছে। অতএব বিষয়টা হচ্ছে কেন নেমে এসেছে? কারণ আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। বিনিয়োগ, একটা দেশের উৎপাদন, বড় বড় কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ী যে মালিকেই থাকুক না কেন, ব্যবসায় আওয়ামী লীগ বিএনপি না, বিষয়টা হচ্ছে এর সাথে কর্মসংস্থান জড়িত, এর সাথে আমার প্রবৃদ্ধি জড়িত, এর সাথে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে উৎপাদন বড় ভূমিকা রাখে। এখন উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, তার ব্যবস্থা নিচ্ছেন না বলেন বিগত সরকারের দেখে, বিষয়টা তা না। এটাকে কিভাবে প্রতিহত করতে হবে, ব্যবস্থা রাখতে হবে, উৎপাদন যেন কোনোভাবেই ব্যাঘাত না হয়। ক্ষত তৈরি করেছে, আপনাকে কিন্তু সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া উচিত যে ব্যাংকে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত থেকে উদ্ধার করতে কত সময় লাগবে। সেই একটা সামান্য কথা বলতেও কিন্তু আমরা অনেক অর্থনৈতিক সংস্কারের কথা বলি, সেই সংস্কার এখন পর্যন্ত কিন্তু সঠিক সময়টা আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জানতে পারি নাই। এটা কিন্তু এক ধরনের ব্যর্থতা আমি বলবো ইন এ সেন্স। কারণ আপনি বলছেন যে খেলাপি ঋণ হয়েছে, আপনার 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 82,000 কোটি টাকা, আরও কত যুক্ত হবে? এটা কি 3.5 লাখ 4 লাখ? আপনাকে বলে দিতে হবে, বিকজ সমস্ত প্রতিষ্ঠান এখন আপনার একচ্ছত্রভাবে আপনাকে দেওয়া হয়েছে হিসাবায়নের জন্য। কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার রূপরেখার জন্য, কিন্তু সেই রূপরেখা পায় নাই। তাহলে কি প্রতি 3 মাস যাবে আমি কি সেই খেলাপি ঋণের সংখ্যা বাড়াবো আর বিগত সরকারকে ব্লেম দিব? আমার মনে হয় একটা সমস্তভাবে জনগণ
যেভাবে হোক একটা পর্যায়ে তাদেরকে একটা বিরাট শক্তি দেওয়া হয়েছে। এটা কিন্তু অন্য কোনো সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তার কিন্তু একটা বিপক্ষ শক্তি থাকতো। আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো বিপক্ষ শক্তি এখন নাই। তারা যে শক্তভাবে দৃঢ়তার সাথে এই সংস্কারগুলোর কাজ করতে পারত, আসলে লক্ষণ নাই। অতএব আমি বলবো যে অর্থনৈতিক ভাবে দাঁড় করানোটা আসলে বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্য কিনা সেটাও কিন্তু স্পষ্ট না। আর যদি স্পষ্ট না হয়ে থাকে তাহলে যে রূপরেখা, সংস্কারে যে রূপরেখাটা থাকতে হবে সেটা হচ্ছে পরবর্তী সরকার, যেটা হচ্ছে আমরা গণতান্ত্রিক সরকার, এটা কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমি মনে করি যে যত শীঘ্র তত ভালো। কারণ হচ্ছে আমাদের বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে দেশি বিনিয়োগের যে অবস্থায় যাচ্ছে এবং বেকারত্ব যে বাড়বে সেটা কিন্তু আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি। আমরা এন্টারপ্রিনারশিপের কথা বলা হচ্ছে যুবকরা হবে, কিন্তু সেই যুবকদের জন্য যদি সত্যিকার অর্থেই কোনো রূপরেখা না থাকে যে কিভাবে এন্টারপ্রিনারশিপ হবে, রাষ্ট্র কিভাবে ফিনান্সিং করবে। কারণ আমরা পাবলিক ইনভেস্টমেন্ট খারাপ, এখন ইয়ুথদেরকে যদি এন্টারপ্রিনার করতে হয় তাদের হাতে টাকা নেই, টাকা দিবেন রাষ্ট্র কোত্থেকে সেই টাকা দিবে। অতএব সেই ব্যবস্থাগুলো, রাষ্ট্র তো নিজেই আর্থিক সংকটে ভুগছে, যে কারণে কিন্তু এমন অবস্থায় উচ্চ মূল্যস্ফীতির সময় ভ্যাট বাড়ানোর যৌক্তিকতা নিয়েও কিন্তু সবাই কথা বলছে।